হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.1-এ 6-এর দাগের 4 থেকে অঙ্কগুলো সলিউশন করব। এর আগের ভিডিওগুলো না দেখে থাকলে ভিডিওগুলো দেখে নিও, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। ঠিক আছে, চলো শুরু করা যাক 6-এর দাগের 4-এর অঙ্কটা। কি বলেছে ভালো করে শোনো। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়ি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। অর্থাৎ একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। ঘড়িটি একটা দামে কিনে 336 টাকায় বিক্রি করেছে। ধরি সেটা তিনি এক্স টাকায় ঘড়িটি কিনেছে এবং 336 টাকায় বিক্রি করেছেন। আর তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, মানে এক্স টাকায় যে ঘড়িটি ক্রয় করেছিলেন, শতকরা তত টাকা তার লাভ হলো। মানে যে টাকাটা তার ক্রয় মূল্য ছিল সেটাই তার শতকরা লাভের পরিমাণ। ঠিক আছে, এবার অঙ্কটা দেখো। ধরি ধরি বিক্রেতা ঘড়িটি এক্স টাকায় ক্রয় করেন এবং 336 টাকায় বিক্রি করেন। তাহলে ঘড়ি বিক্রেতার লাভের পরিমাণ, তাহলে লাভের পরিমাণ কত হবে? লাভ কি করে আমরা বের করব? লাভ হচ্ছে আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলেই আমরা লাভ পেয়ে যাই। অর্থাৎ কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। অর্থাৎ লাভটা কত হলো? 336 মাইনাস এক্স টাকা। এবার প্রশ্নের মধ্যে কি বলেছে? তিনি যত টাকায় ঘড়ি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তিনি যত টাকায় ঘড়ি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। অর্থাৎ বিক্রেতার লাভের হার ইকুয়াল টু X%, কারণ তিনি এক্স টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন আর সেই টাকাটাই তার লাভ হয়েছে। ঠিক আছে, এবার আমরা কি জানি দেখো। আমরা জানি লাভের পরিমাণটা কি করে বের করে। লাভের পরিমাণ লাভের পার্সেন্টেজ লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। দেখো, শতকরার অঙ্কে আমরা লাভ কি করে বের করি? লাভের পার্সেন্টেজ লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। আর যদি এটা ক্ষতি হতো তাহলে এখানে ক্ষতির পার্সেন্টেজ ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। ঠিক আছে, এবার তাহলে প্রশ্নানুসারে কি করব? প্রশ্নানুসারে লাভের পার্সেন্টেজ কত ছিল আমাদের? X%, কারণ লাভের হার এক্স। তাহলে X% আর আমাদের লাভ হয়েছে কত টাকা? 336 মাইনাস এক্স, এই টাকাটা লাভ হয়েছে। আর আমাদের ক্রয় মূল্য এক্স, কারণ এক্স আমাদের ক্রয় মূল্য, এটা আমরা ধরে নিয়েছি, ইন্টু 100। ঠিক আছে, তাহলে লাভের পার্সেন্টেজ লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এবার এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো, ক্যালকুলেশনটা খুবই ইজি। ঠিক আছে, ক্যালকুলেশানে দেখো 100টা উপরে গুণ রয়েছে আর এক্সটা এখানে ভাগ রয়েছে। আর এদিকে দেখো এক্স উপরে রয়েছে, 1 নিচে রয়েছে। তাহলে এই এক্সের সাথে এই এক্সটা আমরা মাল্টিপ্লাই করে দিতে পারি। তাহলে এক্সের সাথে এক্সের মাল্টিপ্লাই করলে এটা কী হবে? এক্স স্কোয়ার হবে। আর এটা কি রয়েছে? 100 ইন্টু 336 মাইনাস এক্স। পরের লাইনে কি লিখব? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 ইন্টু 336 আর মাইনাস 100x। তাহলে এবার সবগুলোকে একদিকে নিয়ে চলে আসলে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস 100xটা এদিকে আসলে কী হয়ে যাবে? প্লাস 100x। আর এখানে 100 ইন্টু 336। ঠিক আছে, এটা এদিকে আসলে কী হয়ে যাবে? তাহলে মাইনাস হয়ে যাবে, কারণ যেহেতু এটা প্লাস রয়েছে এদিকে এসে মাইনাস হয়ে গেল। 336 আর 100 দিয়ে গুণ করার জন্য পাশে দুটো শূন্য ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে অতএব দিয়ে নির্ণীত সমীকরণটি
সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 336 = 0, 0। তো এই অঙ্কটা করার জন্য জাস্ট আমাদের একটা জিনিস জানতে হবে, যে একটা জিনিস গুরুত্ব দিতে হবে, যে তিনি যত টাকায় ঘড়ি ক্রয় করেছিলেন শতকরা তত টাকাই তার লাভ হয়েছে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এই লাইনটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এই যে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন তত টাকা তার লাভ হয়েছে। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 6-5 কী বলেছে ভালো করে দেখো, অঙ্কটা পড়ছি আমি, মন দিয়ে শোনো। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে আবার সেই 21 কিমি, ওই দূরত্ব মানে সেই 21 কিমি দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লেগেছে। ঠিক আছে, তো অঙ্কটা করার আগে আমরা একটু জেনে নিই স্রোতের অনুকূল ব্যাপারটা কি, আর যখন ফিরে এসছে তখন সেটা হয়ে গেছে প্রতিকূল। সেই প্রতিকূল ব্যাপারটা কি, আর গতিবেগটা কি, ঠিক আছে দেখে নাও। স্রোতের অনুকূলে গতিবেগের ক্ষেত্রে আমরা কি করি, স্রোতের অনুকূলে যখন গতিবেগ হবে তখন নৌকার বেগ আর স্রোতের বেগ এই দুটোর আমরা যোগ করব। অর্থাৎ নৌকা যে গতিবেগে যাচ্ছে সেই গতিবেগটা আমরা কাউন্ট করব, তার সঙ্গে স্রোতের যে বেগ, যেটা যখন এখানে দেওয়া আছে 2 কিমি, ঘন্টায় 2 কিমি স্রোতের বেগ দেওয়া রয়েছে, তাহলে এই 2 কিমিটা মানে নৌকার বেগ আর তার সঙ্গে স্রোতের বেগ এই দুটোরই যোগফল করতে হবে। আর স্রোতের প্রতিকূল অর্থাৎ নৌকার মানে স্রোত যেদিকে যাচ্ছে ঠিক তার বিপরীত দিকে নৌকাটা যাওয়া হচ্ছে। ঠিক আছে, মানে অর্থাৎ প্রতিকূল বলতে কী বোঝাচ্ছে, স্রোতের বিপরীতে। ঠিক আছে, তো সেই জন্য নৌকার গতিবেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ করে যে গতিবেগটা পাবো সেটাই আমার হচ্ছে প্রতিকূলে গতিবেগ। ঠিক আছে, আর গতিবেগের ফর্মুলা গতিবেগ সমান সমান আমরা জানি অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আর এই সূত্রটাকেই কাজে লাগিয়ে আমরা লিখতে পারি সময় ইজুগাল টু অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। দেখো এখানে গতিবেগ উপরে রয়েছে আর এখানে নিচে কেউ নেই মানে 1 রয়েছে, তো এটাকে সময়টাকে এদিকে পাঠিয়ে দিতে পারে, গতিবেগটাকে নিচে আনতে পারি। তো সেখানে সময় ইজুগাল টু কী হয়ে যাচ্ছে, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, আশা করছি এই কয়েকটা জিনিস তোমরা বুঝতে পেরেছো। স্রোতের অনুকূলে গতিবেগ, স্রোতের প্রতিকূলে গতিবেগ, গতিবেগ আর সময়ের এই যে সূত্রগুলো, এবার এই কটা জিনিস জেনে গেলে অঙ্কগুলো করা খুবই সহজ হবে। ঠিক আছে, তো চলো অঙ্কটা শুরু করা যাক। তো স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি, তো আমাদের এখানে স্রোতের বেগ কত বলে দিয়েছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি। ঠিক আছে, তো অঙ্কটার আমি একটা ছবি আঁকছি, ছবিটা তোমরা দেখো। ঠিক আছে, মনে করো এই যে আমাদের নদী। ঠিক আছে, তো রতন মাঝি মনে করো এ থেকে বি ডিস্টেন্স পর্যন্ত যাবে। ঠিক আছে, তো এখান থেকে এটা কত কিলোমিটার, 21 কিলোমিটার। আবার বি থেকে যখন এখানে ব্যাক করবে সেটাও আমার 21 কিলোমিটার। ঠিক আছে, তো এবার যখন এ থেকে বিতে গেছে অর্থাৎ স্রোতের অনুকূলে যখন 21 কিমি যায় তখন সেটাকে আমরা বলছি অনুকূল। ঠিক আছে, স্রোতের অনুকূলে আমাদের বলে দিয়েছে। আর যখন ফিরছে তখন অবশ্যই প্রতিকূলে ফিরবে, কারণ দেখো নৌকাটা যখন গেছে তখন অনুকূলে গেছে, তখন যখন ফিরবে তখন স্রোতের বেগ তো তার অপোজিটেই থাকবে না, তাহলে এটা প্রতিকূলে ফিরবে। ঠিক আছে, আর এই দুটো জার্নি মানে এ থেকে বিতে যাওয়া আর বি থেকে এতে আসা এটা কমপ্লিট করতে সময় লেগেছে 10 ঘন্টা। ঠিক আছে, তো আমি এক্ষুনি তোমাদের দেখালাম যে স্রোতের অনুকূলে গতিবেগ কী আর স্রোতের প্রতিকূলে গতিবেগটা কী। ঠিক আছে, তো এবার আমি এখানে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি যেটা প্রশ্নের মধ্যে বলেছে সেটা লিখে নিলাম। ঠিক আছে, তো এবার আমরা ধরে নিচ্ছি যে নৌকার গতিবেগ, ধরি নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ ইজুগাল টু এক্স কিমি। নৌকার গতিবেগ আমাদের এক্স কিমি। ঠিক আছে, তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কত হবে, স্রোতের অনুকূলে গতিবেগটা কি বলেছিলাম, যে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ এই দুটোর অ্যাডিশন করতে হবে, মানে এক্স প্লাস 2 এত কিমি। আর স্রোতের
প্রতিকূলে গতিবেগ তাহলে কত হবে? স্রোতের প্রতিকূলে গতিবেগ কত হবে? x-2 কিমি। ঠিক আছে, তো স্রোতের অনুকূলে আমরা দুটো গতিবেগ, নৌকার গতিবেগ আর হচ্ছে স্রোতের গতিবেগ দুটো যোগ করব, আর প্রতিকূলে গতিবেগ নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ দুটো বিয়োগ করব। তো এক্ষেত্রে একটা জিনিস মনে রেখে দেবে, সবসময় নৌকার গতিবেগটা আগে হবে আর স্রোতের গতিবেগটা পরে হবে। অর্থাৎ স্রোতের থেকে নৌকার বেগটা আমরা সর্বদা বেশি ধরে থাকি। ঠিক আছে, তো এবার দেখো অনুকূলে গতিবেগ এত, প্রতিকূলে গতিবেগ এত, মানে অনুকূলে গতিবেগ x+2 কিমি এবং প্রতিকূলে গতিবেগ x-2 কিমি। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব তাহলে কত? মানে হচ্ছে এ থেকে বি, এই যে এ থেকে বি অতিক্রান্ত দূরত্ব 21 কিলোমিটার। ঠিক আছে, আবার যখন বি থেকে এতে ব্যাক করে তখন 21 কিলোমিটার ব্যাক করে। ঠিক আছে, তো এখানে তাহলে আমাদের কী লিখব, যে স্রোতের অনুকূলে যেতে সময়, স্রোতের অনুকূলে যেতে সময় লাগে কত? তাহলে স্রোতের অনুকূলে যেতে কতটা সময় লাগবে? আমাদের অতিক্রান্ত দূরত্ব কত? 21 কিলোমিটার। আর হচ্ছে আমি এক্ষুনি তোমাদের রুলস শিখিয়েছি যে সময় সমান সমান কী লেখা হয়? সময় ইজুগাল টু অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, তাই না? এই যে রুলসটা এক্ষুনি আমি তোমাদের দেখিয়েছি। তো এখানে 21 কিলোমিটার অতিক্রান্ত দূরত্ব, আর গতিবেগ কত হবে? অনুকূলে গতিবেগ কত রয়েছে? অনুকূলে গতিবেগ x+2, তাহলে এত ঘন্টা সময় লেগেছে স্রোতের অনুকূলে যেতে। এবার তাহলে স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লাগবে? স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে, স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লাগবে? তাহলে 21/x-2 অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, তাহলে প্রতিকূলে যেতে এই সময়টা লেগেছে, অনুকূলে যেতে 21/x+2 ঘন্টা সময় লেগেছে, আর প্রতিকূলে ব্যাক করতে 21/x-2 ঘন্টা সময় লেগেছে। ঠিক আছে, তো এবার তাহলে এই দুটো সময়ই মোট কতটা, যেটা হচ্ছে এই 10 ঘন্টার সাথে সমান হবে, কারণ এটা গেছে আর এটা ফিরে এসছে, আর মোট সময় লেগেছে 10 ঘন্টা। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে কী লিখব? প্রশ্নানুসারে 21/x+2 প্লাস 21/x-2 ইকুয়াল টু 10। কারণ দেখো আমাদের অঙ্কটার মধ্যে বলে দিয়েছিল কি, যে টোটাল জার্নি সম্পূর্ণ করতে তার 10 ঘন্টা সময় লেগেছে, অর্থাৎ অনুকূলে যেতে এবং অনুকূল থেকে প্রতিকূলে ফিরে আসতে তার 10 ঘন্টা সময় লেগেছে। তো আমি এখানে অনুকূলের সময় বের করলাম আর প্রতিকূলের সময় বের করলাম, তাহলে এই দুটো সময়ই হবে মোট 10 ঘন্টা। ঠিক আছে, তো চলো অঙ্কটার এবার ক্যালকুলেশন করা যাক। তো অঙ্কটা ক্যালকুলেশনটা দেখো খুবই ইজি। কী করছি, এখান থেকে দেখো এখানেও 21, এখানেও 21, তো আমি দুটো ক্ষেত্রে 21টাকে কমন নিতে পারি। ঠিক আছে, 21টাকে আমি কমন নিয়ে নিলাম, তাহলে এক্ষেত্রে কী হবে? 1/x+2 প্লাস 1/x-2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 10। তো এখানে কী করলাম দেখো, উপরেও 21 এখানেও 21 রয়েছে, তো 21টাকে বাইরে লিখে নিলাম, যেটাকে আমরা বলি কমন নেওয়া আর কি। ঠিক আছে, এবার 21 জায়গায় থাকলো, এদের দুজনার লসাগু করলে কত হবে? x+2 ইন্টু x-2। ঠিক আছে, তো x+2 আর এটার টোটালি ডিভিশন করতে হবে। তো x+2 আর এটা ডিভিশন করলে x+2 কেটে যাবে, শুধু x-2 পড়ে থাকবে। তো x-2টার 1-এর সাথে কী করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে। তো x-2 আর 1 মাল্টিপ্লাই করলে কত হবে? x-2ই হবে। এখানে প্লাস রয়েছে তাই আমাদের কোনো কিছু চিন্তা ভাবনার দরকার নেই। আর x-2 আর এটার টোটালি ডিভিশন করার পর x-2 আর x-2 এই দুটো কেটে যাবে, তাহলে কে পড়ে থাকবে? শুধু x+2টা পড়ে থাকবে। তাহলে x+2 এর সাথে 1-এর মাল্টিপ্লাই করলে হবে x+2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 10। তাহলে বা দিলাম, দেখো এখানে -2 রয়েছে +2 রয়েছে, দুটো কেটে গেল, তাহলে 21 রইল, উপরে 21 রয়েছে আর এখানে x আর x যোগ করে কত হয়েছে? 2x। আর নিচে দেখো এদের দুজনের আমি সূত্র ফেলে দিতে পারি। ঠিক আছে, কিসের সূত্র? a+b ইন্টু a-b এর সূত্র কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে a মানে x আর b মানে 2। ঠিক আছে, আর 10 লিখে নিলাম।
ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কিসের সূত্র ইউজ করেছে, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, যেটা সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো এখানে এক্স প্লাস টু আর এক্স মাইনাস টু ছিল, সেখান থেকে এটা লিখে নিলাম। ঠিক আছে, তো এবার দেখো, এবার এখানে দেখো এদিকে দুটো গুণ আকারে রয়েছে, এখানটায় এই টোটাল পার্টটা একটা সংখ্যা হিসেবে আমরা কাউন্ট করতে পারি, আর এখানে দেখো 10 রয়েছে। ঠিক আছে, তো এখানে আমরা এদিকে 2 আর এদিকে 10 দুটো আমরা কেটে দিতে পারি, কেটে দিয়ে তাহলে এখানে টোটালি কত হয়ে গেল 5, আর এদিকে তাহলে কত রয়েছে 21x, আর নিচে এখানে কত রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার করলে 4 ইকুয়াল টু 5। ঠিক আছে, এবার এটাকে আমরা কোনাকুনি গুণ করবো, 5-এর নিচে কেউ নেই মানে 1 আছে। ঠিক আছে, বা দিলাম, কোনাকুনি গুণ করলে কত 21-এর সাথে 1-এর 21x-এর সাথে 1-এর গুণ হবে, আর 5-এর সাথে এটা গুণ হবে, তো 5-এর সাথে এটা গুণ করলে কত হবে 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 21x, এর সাথে 1 গুণ করলে 1ই হবে। তো এটা তাহলে কী হচ্ছে দেখো 5x স্কোয়ার মাইনাস 20 ইকুয়াল টু 21x। এবার সবগুলোকে একদিকে নিয়ে চলে আসি, তাহলে অতএব দেখো কী হচ্ছে 5x স্কোয়ার মাইনাস 21x, যেহেতু এটা প্লাস রয়েছে সমান চিহ্নের এদিকে আসার জন্য মাইনাস হয়ে গেল, আর এখানে কত রয়েছে মাইনাস 20 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে অতএব নির্ণেয় সমীকরণটি হলো 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? চলো নেক্সট অঙ্কটা করা যাক। 6 দাগের 6। ঠিক আছে, অঙ্কটা কি বলেছে ভালো করে শোনো। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, অর্থাৎ মহিমের যদি x ঘন্টা সময় লাগে তাহলে মজিদের কত লাগবে x প্লাস 3 ঘন্টা, এবং তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। ঠিক আছে, কিন্তু তারা দুজনে যদি একসঙ্গে কাজটা করে তাহলে দুজনে কিন্তু 2 ঘন্টায় তাহলে কাজটা 2 ঘন্টায় শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এই অঙ্কটা করার আগে আমি তোমাদের কয়েকটা ইনফরমেশান দিচ্ছি, সেটা একটু জেনে নাও। তো মোট কাজের পরিমাণ সর্বদা আমরা 1 অংশ ধরি। ঠিক আছে, মোট আমাদের যে কাজ থাকবে, যখন আমরা কোনো কাজের অঙ্ক করবো, এই যে এখানে বাগান পরিষ্কার করার এখানে যে কাজের অঙ্কটা রয়েছে, ঠিক আছে, এটা করার জন্য আমরা মোট কাজ সর্বদা 1 অংশ ধরবো। ঠিক আছে, তো এবার দেখো আমি মনে করি যদি এ একটি কাজ x ঘন্টায় করতে পারে, ঠিক আছে, মানে এ কোনো একটা ব্যক্তি, সে রাম শ্যাম যেই হোক, ঠিক আছে, একটি কাজ x ঘন্টায় করতে পারে। ঠিক আছে, এবং বি একটি কাজ y ঘন্টায় করতে পারে, মানে এ একটি কাজ x ঘন্টায় করছে আর বি একটি কাজ y ঘন্টায় করতে, তাহলে হচ্ছে এ এবং বি একসঙ্গে কাজটি সম্পূর্ণ করবে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ঘন্টায়। ঠিক আছে, তো এ আর বি, যদি এ একা কাজটা এক্স ঘন্টায় করছে, বি একা কাজটা ওয়াই ঘন্টায় করছে, এবার দুজনে যদি একসঙ্গে করে তাহলে সে কাজটা টোটালি একসঙ্গে কমপ্লিট করতে কীভাবে কতটা সময় লাগবে এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, মানে এর কাজের ঘন্টা বি এর কাজের ঘন্টার গুণফল বাই তাদের কাজের পরিমাণের যোগফল। ঠিক আছে, তো এটা কি করে আসছে সেটা আমি তোমাদের একটু দেখাচ্ছি, এটা একটু ভালো করে দেখো। এক্স ঘন্টায় এ একটি কাজের 1 অংশ সম্পূর্ণ করছে, এখানে যেটা বলেছে এ একটি কাজ এক্স ঘন্টায় করতে পারে, তো আমি ঘুরিয়ে লিখলাম এক্স ঘন্টায় এ একটি কাজের 1 অংশ সম্পূর্ণ করছে, তাহলে 1 ঘন্টায় এ একটি কাজের কত 1/x অংশ সম্পূর্ণ করবে। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় এ একটি কাজের সম্পূর্ণ করতে অবশ্যই 1/x অংশ সম্পূর্ণ করছে, আর বিও ওয়াই ঘন্টায় বি একটি কাজের 1 অংশ সম্পূর্ণ করছে, তাহলে 1 ঘন্টায় বি একটি কাজের কি অবশ্যই কম সম্পূর্ণ করবে, তো সেই জন্য 1/y মানে ভাগ, যেক্ষেত্রে কম হচ্ছে সেক্ষেত্রে আমরা ভাগ করব। এক্স ঘন্টায় যতটা কাজ করছে তো 1 ঘন্টায় তার থেকে তো অবশ্যই কম করবে না। তো এবার দেখো এক্স 1 ঘন্টায় এই কাজটা সম্পূর্ণ করেছে 1/x অংশ, আর বি অর্থাৎ বি ওয়াই ঘন্টায় 1/y অংশ সম্পূর্ণ করেছে, তাহলে 1 ঘন্টায় এ ও বি এর কাজের পরিমাণ তাহলে কত হবে 1/x প্লাস 1/y, অর্থাৎ 1 ঘন্টায় এ যতটা কাজ করেছে আর 1 ঘন্টায় বি যতটা কাজ করেছে দুটোর যোগফল করতে হবে। ঠিক আছে, তো এটার যোগ করলে কত হয় দেখো, লসাগু হবে এক্স ওয়াই, এক্স আর ওয়াই লসাগু করলে এক্স ওয়াই হবে, তো এক্সের সাথে এক্স ওয়াইয়ের ভাগ করলে এক্স কেটে যায়, শুধু ওয়াই পড়ে থাকে, তো উপরে শুধু ওয়াই হলো,
ঠিক আছে। আর নিচে এখানে হর ওয়াই রয়েছে, হরের সাথে এক্স ওয়াইয়ের লসাগু করলে, ঠিক আছে, শুধু এক্স ওয়াইয়ের সাথে এক্স ওয়াইয়ের যদি আমরা ডিভিশন করি তাহলে কি পড়ে থাকবে, শুধু এক্স পড়ে থাকবে। ঠিক আছে, তো এক্সের সাথে ওয়ানের মাল্টিপ্লাই করলে শুধু এক্সই হবে। ঠিক আছে, তো এটা তাহলে আমাদের কি হলো, এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে কি লিখবো, এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। এটা হচ্ছে, এরা 1 ঘন্টায় এ ও বি এই এত অংশ কাজ সম্পূর্ণ করে। ঠিক আছে, তো এবার দেখো, এবার তাহলে আমরা কি লিখছি, এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই এত অংশ কাজ করে 1 ঘন্টায়। ঠিক আছে, কারা করেছে এখানে, এটা হচ্ছে এ ও বি, দুজন। এ ও বি এক্স প্লাস ওয়াই বাই এত অংশ কাজ করে 1 ঘন্টায়। তাহলে এ ও বি এক অংশ কাজ কত ঘন্টায় করবে, তাহলে 1/x+y বাই এক্স ওয়াই। ঠিক আছে, এত ঘন্টা মানে সমান সমান কী হবে, এটা 1 রয়েছে দেখো, আর তারপরে তার নিচে কি রয়েছে, এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। তো এক্ষেত্রে কী হবে, এটা এই যে ভগ্নাংশ পাতটা উপরে গিয়ে কী হয়ে যাবে, উল্টে যাবে, মানে 1 ইন্টু কী হয়ে যাবে, এখানে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, মানে সমান সমান, এটা সমান সমান আমরা কী লিখতে পারি, এই যে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ঘন্টা। ঠিক আছে, তো দেখো এইভাবে অঙ্কটা সম্পূর্ণ হয়েছে, মানে এক্স ঘন্টায় এ কাজের এক অংশ করেছে, তো এই যে পুরো পার্টটা ওয়াই ঘন্টায় বি একটি কাজের 1/y অংশ করেছে, তাহলে 1 ঘন্টায় তারা দুজনা মোট এত অংশ কাজ করেছে, তাহলে এত অংশ কাজ করেছে 1 ঘন্টায়, তাহলে এক অংশ কাজ করেছে এত ঘন্টায়। ঠিক আছে, অর্থাৎ মোট কাজ, আমি বলেছি কি এক অংশ মানে হচ্ছে মোট কাজ, সেই মোট কাজটা দুজনে মিলে এত ঘন্টায় কমপ্লিট করেছে। তো সেই জন্য আমি অঙ্কটা করার আগে এই যে রুলসটা তোমাদের বলে দিলাম, যে এ ও বি একসঙ্গে কাজটা সম্পূর্ণ করে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে আশা করছি বুঝতে পেরেছো যে এই জায়গাটা আমরা কি করে পেলাম। ঠিক আছে, এই যে টোটালি যে আমরা এই যে কাজটা করেছি এটার মাধ্যমে আমরা পেয়েছি। ঠিক আছে, যে এই যে এক্স ঘন্টায় এ একটি কাজের এক অংশ করেছে, তাহলে 1 ঘন্টায় এ একটি কাজের 1/x অংশ করবে, আর ওয়াই ঘন্টায় বি একটি কাজের এক অংশ করেছে, তাহলে 1 ঘন্টায় বি একটি কাজের 1/y অংশ করবে। তাহলে 1 ঘন্টায় এ ও বি এর কাজের পরিমাণটা কত হবে, দুটো যোগফল এই যে আমরা ভগ্নাংশে যোগ করেছি, তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই অংশ কাজ করে 1 ঘন্টায়, তাহলে এক অংশ কাজ করবে, টোটালি এক অংশ, অর্থাৎ মোট কাজের পরিমাণ এত ঘন্টা। ঠিক আছে, তো এবার চলো অঙ্কটা করা যাক। তো আমাদের বাড়ি বাগান পরিষ্কার করার জন্য মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। ঠিক আছে, তো আমি কি ধরে নিই, ধরি মহিমের সময় লাগে এক্স ঘন্টা, তাহলে হচ্ছে মজিদের কতক্ষণ টাইম লাগবে, মজিদের সময় লাগে x+3 ঘন্টা। কারণ দেখো মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লেগেছে, তাহলে মজিদের তো 3 ঘন্টা বেশি সময় লেগেছে, তো মহিমের সময় লাগলো এক্স ঘন্টা, তাহলে মজিদের সময় লাগবে কত, x+3 ঘন্টা। ঠিক আছে, তো এবার মহিম এবং মজিদের একসঙ্গে কাজটি সম্পন্ন করতে সময় লাগে, যেটা আমি তোমাদের এক্ষুনি সূত্রটা শেখালাম, কি এক্স ইন্টু ওয়াই মানে এখানে x+3, আর নিচে x+3 এত ঘন্টা, অর্থাৎ মহিমের কাজ গুণ মজিদের কাজ, আর নিচে মহিমের কাজ যোগ মজিদের কাজ। ঠিক আছে, আর এই যে পার্টটা কি করে এসছে সেটা আমি তোমাদের একটু আগে করে দেখিয়েছি। ঠিক আছে, তো এবার তাহলে আমরা ডাইরেক্টলি প্রশ্নানুসারে কী লিখব, প্রশ্নানুসারে এক্স ইন্টু x+3 বাই x+3 ইজুগাল টু 2 ঘন্টা। কারণ দেখো তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে, মানে তারা দুজনে একসঙ্গে কাজটা 2 ঘন্টায় শেষ করবে, এবং তারা দুজনে একসঙ্গে কাজটা সম্পূর্ণ করেছে এত ঘন্টা, তাহলে এই ঘন্টাটা আর 2 ঘন্টা, এই দুটো ঘন্টা তাহলে সমান হবে। ঠিক আছে, এবার এই পার্টটার আমাদের ক্যালকুলেশন করতে হবে, এর ক্যালকুলেশনটা দেখো খুবই ইজি ক্যালকুলেশন, একদম আরামসে বুঝে যাবে।
ঠিক আছে, তো এক্সের সাথে এদের দুজনের গুণ আকারে রয়েছে, তো এক্সের সাথে এক্স প্লাস থ্রি গুণ রয়েছে, তাহলে এক্সের সাথে এক্স গুণ করলে কী হবে এক্স স্কোয়ার, আর এক্সের সাথে থ্রি গুণ করলে হবে 3x। আর এখানে এগুলো সব টোটালি যোগ আকারে রয়েছে, তো এখানটায় ব্যাকেটটা তোমরা ভাবতে পারো এখন ব্যাকেটটা নেই, ঠিক আছে, তো সবগুলো যোগ আকারে রয়েছে, তাহলে কী হবে এক্স আর এক্স যোগ করে কী হয়ে যাবে 2x আর প্লাস থ্রি লিখলাম, আর এখানে 2 আর নিচে 1। তো দেখো কেবলই মাত্র একই জাতীয় রাশিগুলোরই আমরা যোগ করে থাকি, তাই না, তাই এক্স আর এক্স যোগ করে 2x করলাম, আর 3 যেমন ছিল সেরকম লিখলাম। এবার কোনাকুনি গুণ করব, তো দেখো এক্স স্কোয়ারের সঙ্গে কার গুণ হবে 1-এর গুণ হবে, আর 2 এর সাথে এই পার্টটার গুণ হবে, ঠিক আছে, তো এক্স স্কোয়ারের সাথে 1-এর গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 3x পড়ে রইল, আর এই 2 এর সাথে 2x প্লাস 3 এর মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে কোনাকুনি এবার গুণ করি দেখি আমরা, এক্স স্কোয়ার প্লাস 3x, আর এটা গুণ করলে কত হবে 2 2 4 4x আর প্লাস 6। 2 এর সাথে 2x গুণ করলে কত হবে, 2 এর সাথে 2x গুণ করলে কত হবে 2 2 4 4x আর প্লাস 2 এর সাথে 3 গুণ করলে 3 দুগুণে 6, ঠিক আছে, তাহলে 4x প্লাস 6। এবার সবগুলোকে আমরা একদিকে নিয়ে চলে আসি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। দেখো এখানে প্লাস 4x ছিল, সমান চিহ্ন এদিকে এসে কী হয়ে গেছে মাইনাস 4x, আর এখানে প্লাস 6 ছিল, এদিকে এসে কী হয়ে গেছে মাইনাস 6, ঠিক আছে, তো এবার এখানে দেখো কী হচ্ছে, তাহলে অতএব দিয়ে একেবারে লিখে দিই এক্স স্কোয়ার, এখানে দেখো প্লাস 3x আর এখানে মাইনাস 4x, তো এই দুটোর মধ্যে কি দেখো অপোজিট সাইন রয়েছে, তাই না, তো অপোজিট সাইন থাকলেই সবসময় আমরা বিয়োগ করব, ঠিক আছে, আর এখানে কে বড়, এখানে মাইনাস 4xটা বড়, তাই মাইনাস সাইনটা দেবো, আর 3 থেকে 4 কত বড় 1 বড়, তাই শুধু এক্স 1টা কারণ আমরা আগে লিখি না, মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, তাহলে অতএব নির্ণেয় সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। অঙ্কটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা মহিম এবং মজিদের একসঙ্গে কাজটা ডাইরেক্টলি করে দিয়েছি, কারণ এটা কি করে এসছে আমি তোমাদের দেখিয়েছি, এটা পরীক্ষায় না দেখালেও চলবে, তোমরা এবার ডাইরেক্টলি লিখে দিলেও তোমাদের মার্কস দিয়ে দেবে, ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কটা করা যাক। 6-এর দাগের 7-এর প্রবলেম, ঠিক আছে, কি বলছে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের স্থানীয় অঙ্কটি, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা যার এককের স্থানীয় অঙ্কটি দশকের স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, অর্থাৎ এককের স্থানীয় অঙ্কটি দশকের স্থানীয় অপেক্ষা 6 বেশি, অর্থাৎ দশকের স্থানীয় অঙ্কটা যদি x হয় তাহলে দশকের স্থানীয় অঙ্কটা কত হবে x, দশকের স্থানীয় অঙ্কটা যদি x হয় তাহলে এককের স্থানীয় অঙ্কটা কত হবে 6 বেশি বলেছে, মানে x প্লাস 6, এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, ঠিক আছে, এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তো দেখো এই পার্টটা আমরা পরে আসছি, আপাতত দেখো আমরা যদি ধরি দশকের স্থানীয় অঙ্কটি x, তাহলে এককের স্থানীয় অঙ্ক কত হবে, এককের স্থানীয় অঙ্ক কত হবে x প্লাস 6, কারণ এখানে বলে দিয়েছে যে এককের স্থানীয় অঙ্ক দশকের স্থানীয় অপেক্ষা 6 বেশি, তাই x প্লাস 6 হলো। তো এবার দেখো অঙ্কটার প্রকৃত মান কত হবে, তাহলে অঙ্কটির প্রকৃত মান তাহলে কত হবে, প্রকৃত মান হবে দেখো 10 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 6, ঠিক আছে, তার মানে এটা কত হচ্ছে 10x, 10-এর সাথে x গুণ করলে 10x আর প্লাস 1-এর সাথে x প্লাস 6 গুণ করলে x প্লাস 6ই হবে, তার মানে এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে 11x প্লাস 6। তো এবার কথাটা হলো এখানে 10x কেন করলাম আর এখানে 1 কেন করলাম, দেখো আমি এখানটা একটা সংখ্যা দেখাচ্ছি, ধরো মনে করো 58 সংখ্যাটা, এটা হচ্ছে একক আর এটা দশক, ঠিক আছে, তো এখানে দুটো অঙ্ক কত, একটা অঙ্ক 5 আর একটা অঙ্ক 8, ঠিক আছে, তো এবার এই সংখ্যাটা আমরা কী করে পাই জানো, দেখো 5 ইন্টু, যেহেতু এটা দশকের ঘর বলেছে, ইন্টু 10 আর 8 এটা এককের ঘর বলেছে, মানে 8 ইন্টু 1, তার মানে অর্থাৎ 50 প্লাস 8 ইজ ইকুয়াল টু 58, এইভাবে আমাদের প্রকৃত সংখ্যাটা এসছে, ঠিক আছে, তো এখানে আমরা
এককের স্থানীয় অঙ্ক x+6 আর দশকের স্থানীয় অঙ্ক x, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের প্রকৃত মানটা আমরা এইভাবে অঙ্কটা বের করে নিলাম, ঠিক আছে। তো এবার দেখো বলেছে অঙ্কদ্বয়ের গুণফল, নেক্সট প্রবলেম, এবং অঙ্কদ্বয়ের গুণফল, নেক্সট কি বলেছে, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তো অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয় মানে হচ্ছে কি, এই যে x আর x+6 এদের দুজনের গুণফল সংখ্যাটির চেয়ে, এই যে সংখ্যাটি মানে অঙ্কটির এই যে প্রকৃত মানের থেকে কত কম, 12 কম। তো আমরা আগে লিখে নিই যে সংখ্যাটির অঙ্কদ্বয়ের গুণফল সমান সমান কত হবে, x ইন্টু x+6, ঠিক আছে। মানে এক্সের সাথে x+6-এর গুণ, তো এদের দুজনের গুণ করলে কত হবে, x² প্লাস 6x, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অঙ্কদ্বয়ের গুণফল। তো এবার প্রশ্নানুসারে আমরা তাহলে কী লিখবো, দেখো প্রশ্নানুসারে বলেছে কি অঙ্কদ্বয়ের গুণফল। তো অঙ্কদ্বয়ের গুণফল আমরা কী বের করলাম, x² প্লাস 6x, ঠিক আছে। এটা সংখ্যাটির চেয়ে, সংখ্যাটা কত আমাদের, এই যে 11x প্লাস 6, এটা হচ্ছে আমাদের সংখ্যা। তো এই অঙ্কদ্বয়ের গুণফল এই সংখ্যাটার চেয়ে কত কম, 12 কম, অর্থাৎ 12 কম। এই যে বলে দিয়েছে সংখ্যাটির চেয়ে 12 কম। তো এই যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কমিয়ে দিলে অঙ্কদ্বয়ের গুণফলের সাথে সমান হয়ে যাবে। সংখ্যা দুটির গুণফলের থেকে, ঠিক আছে, অঙ্কদ্বয়ের সংখ্যা দুটির গুণফলের থেকে যে আমাদের প্রকৃত মান তার থেকে 12 কমিয়ে দিলে তাহলে আমাদের সমান হয়ে যাবে, তাই না, যেটা আমাদের প্রবলেমের মধ্যে বলেছিল, ঠিক আছে। তো এবার এটার আমাদের কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তো ক্যালকুলেশনটা দেখো, বা x² প্লাস 6x, ঠিক আছে। তো এটা কত হচ্ছে, 11x প্লাস 6 মাইনাস 12, ঠিক আছে। তো এটা সবগুলোকে আমরা একদিকে নিয়ে আসি, তার আগে এখানটায় আমরা একটু ক্যালকুলেশনটা মুখে বলে, আচ্ছা ঠিক আছে। দেখো x² প্লাস 6x, তো এদিকে দেখো 11xটা এদিকে আসলে কী হয়ে যাবে, মাইনাস 11x, ঠিক আছে। তো এখানে দেখো প্লাস 6টা এদিকে আসলে হয়ে গেল মাইনাস 6, আর মাইনাস 12টা এদিকে আসলে হয়ে গেল প্লাস 12 ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এবার আমাদের কার ক্যালকুলেশন করতে হবে, দেখো 6x আর 11x মাইনাস 11x এদের দুজনের ক্যালকুলেশন করতে হবে, আর এদের দুজনের ক্যালকুলেশন করতে হবে, কারণ একই জাতীয় রাশিরই আমরা ক্যালকুলেশন করতে পারি। এখানে x² যুক্ত ট্রাম আর কিছুই নেই, তাই আমরা x² যুক্ত ট্রামের সাথে কারোর ক্যালকুলেশন করতে পারবো না, কেবলমাত্র x আর এই সংখ্যাগুলোর ক্যালকুলেশন করা যাবে, ঠিক আছে। তো দেখো এখানে x² লিখলাম, আমি বলেছিলাম কি প্লাস আর মাইনাস থাকলে তাহলে চোখ বন্ধ করে আমরা বিয়োগ করব, ঠিক আছে। তো এবার বিয়োগ তো করবো, ঠিক আছে, 11 থেকে 6 মানে 11 থেকে 6 আমরা বিয়োগ করব, ঠিক আছে। তো 11 থেকে 6 বিয়োগ করার আগে আমরা কোন চিহ্নটা লিখবো, প্লাস না মাইনাস, কোনটা লিখবো, তো আমরা কোন চিহ্নটা লিখবো, মাইনাসের চিহ্নটা লিখবো। কেন মাইনাসটা লিখবো, কারণ মাইনাসটা বড় আছে, মাইনাসের সংখ্যাটা কী রয়েছে, বড় রয়েছে, সেই জন্য মাইনাস সাইনটা লিখবো, ঠিক আছে। আর 6 থেকে 11 বাদ দিলে তোমরা সকলেই জানো 5x, ঠিক আছে। আর এখানে দেখো -6 প্লাস 12, তো এটা তো করলে হবে প্লাস 6 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে অতএব নির্ণেয় সমীকরণটি হলো x² মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো চলো নেক্সট অঙ্কটা করা যাক। 6-এর 8 কোষে দেখি 1.1-এর লাস্ট প্রবলেম, ঠিক আছে। অঙ্কটা কি বলেছে দেখো, 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রস্থ একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার, ঠিক আছে। অর্থাৎ কি বলছে, যে একটা আয়তক্ষেত্রাকার দৈর্ঘ্য যার হচ্ছে, এই যে আমি একটা আয়তক্ষেত্রের ছবি এঁকেছি, ঠিক আছে। দেখো এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা আমাদের বলে দিয়েছে 45 মিটার দীর্ঘ এবং হচ্ছে 40 মিটার প্রস্থ, মানে এই যে প্রস্থটার পরিমাণ বলে দিয়েছে 40 মিটার। এবার এই যে খেলার মাঠটা রয়েছে, এই যে আমাদের খেলার মাঠটা রয়েছে, এই যে আমাদের খেলার মাঠ, এই যে খেলার মাঠটা রয়েছে, এই খেলার মাঠের কি বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, ঠিক আছে। তো বাইরের চারিপাশে সমান চওড়া রাস্তাটা কীরকম রয়েছে, দেখো বাইরের চারপাশে এই যে সমান চওড়া একটি রাস্তা রয়েছে, ঠিক আছে।
মানে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা এরা দুজন পরস্পর সমান, আর এখানের ডিস্টেন্স আর এই যে এখানের ডিস্টেন্স এটাও পরস্পর সমান। ঠিক আছে, তো তাহলে দেখো আমি এই যে চওড়াটা যে মনে করি ধরি এটা এক্স মিটার চওড়া রয়েছে, তাহলে এই সাইডেও সেটা কত হবে, এক্স মিটার চওড়া হবে। ঠিক আছে, আর যখন এখান দিয়েও যেটা যাবে সেটাও এক্স মিটার চওড়া হবে, এখান দিয়েও যেটা যাবে সেটাও এক্স মিটার চওড়া হবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা যেহেতু বলেছে মাঠের বাইরে চারিদিকে সমান চওড়া একটি রাস্তা আছে, আর সেই চওড়াটা কত আমরা ধরে নিলাম এক্স মিটার। ঠিক আছে, তো এবার দেখো অঙ্কটা আমরা শুরু করছি। ঠিক আছে, ধরি মাঠটির চারিদিকে এক্স মিটার চওড়া রাস্তা আছে। ঠিক আছে, তো মাঠটির চারিদিকে এক্স মিটার চওড়া রাস্তা আছে। ঠিক আছে, তো আমরা যে প্রথম আয়তক্ষেত্রটা ধরেছি সেটার নাম কি দিয়েছি, এ বি সি ডি। তাহলে এখন আমরা কি লিখছি দেখো, এ বি সি ডি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, 45 মিটার। ঠিক আছে, আর প্রস্থ 40 মিটার। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে, তাহলে এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তোমরা সকলেই জানো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত বর্গমিটার। ঠিক আছে, তাহলে কত হবে, 40 ইন্টু 45 এত বর্গমিটার। দেখো এদের দুজনে আমি এখন গুণ করছি না। ঠিক আছে, তো নেক্সট দেখো আমাদের বড় যে আয়তক্ষেত্রটা মানে রাস্তার চারিদিকে যে চওড়া রাস্তাটার পরে যে পরিমাণটা রয়েছে সেটার নাম আমরা দিচ্ছি ধরো ই এফ জি এইচ। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ই এফ জিএইচ। ঠিক আছে, তাহলে ইএইচ এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, আর এই দৈর্ঘ্যটা কত হবে, দেখো এখান থেকে এই যে পোর্শনটা, ঠিক আছে, অর্থাৎ এইখান থেকে এইটুকু পোর্শন আমরা জানি 45, আর এখানটায় এই পোর্শনটা এটা হচ্ছে এক্স। ঠিক আছে, এইখান থেকে এইটুকু পোর্শন 45, আর এই পোর্শনটা এক্স, এই পোর্শনটা এক্স। তো নিচের ক্ষেত্রেও আমরা ঠিক এইভাবে আমরা যখন চওড়াটা কাউন্ট করব তখন চওড়াটা কাউন্ট করার ক্ষেত্রে দেখো এই যে পোর্শনটা এটা এক্স, আর এখানটায় এই যে পোর্শনটা রয়েছে এটাও এক্স, আর এখান থেকে এই যে পোর্শনটা গেছে, ঠিক আছে, এই যে পোর্শনটা মানে এখান থেকে এই পোর্শনটা আর এই পোর্শনটা দুটো তো একই হবে, তাহলে এটা আমাদের 40, আর এখান থেকে এই পোর্শনটা এটা এক্স, আর এখান থেকেও এই পোর্শনটা এটা হচ্ছে এক্স। তাহলে এই টোটালটা কত হবে আর এই টোটালটা কত হবে, দেখো 45 আর তার সঙ্গে এক্স প্লাস এক্স মানে কত, 45 প্লাস 2x, আর এখানে নিচে দেখো এখানে 40 রয়েছে আর এখানেও এক্স এখানেও এক্স, তার মানে 2x যোগ হবে। মানে রাস্তাটা এক্স মিটার চওড়া মানে শুধু একটা দিক যোগ করব না, রাস্তাটা দুটো যোগ হবে, মানে এক্স প্লাস এক্স যোগ হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি লিখছি দেখো, ই এফ জি এইচ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, 45 প্লাস এক্স প্লাস এক্স। ঠিক আছে, এত মিটার, মানে কত হচ্ছে এটা 45 প্লাস 2x মিটার, আর হচ্ছে প্রস্থ কত হবে, প্রস্থ হবে 40 প্লাস 2x মিটার। তাহলে এই আয়তক্ষেত্রটারও ক্ষেত্রফল কত হবে, এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল তাহলে কত হবে, এই যে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x এত বর্গমিটার। কারণ দেখো আয়তক্ষেত্রের সূত্র যেটা ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো এখানেও তাই দৈর্ঘ্য আর প্রস্থ এদের দুজনের গুণ করবো, এই যে দৈর্ঘ্য আর প্রস্থ এদের দুজনের গুণ করবো, এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এবার অঙ্কটার মধ্যে কি বলেছিল, অঙ্কটার মধ্যে বলেছিল যে খেলার মাঠের বাইরে চারিদিকে সমান চওড়া একটি রাস্তা আছে এবং রাস্তাটির ক্ষেত্রফল 450
বর্গ কিলোমিটার। অর্থাৎ দেখো আমাদের এই যে পোর্শনটা রয়েছে, এই যে পোর্শনটা ঠিক আছে, এই যে পোর্শনটা, এই রাস্তাটার আমাদের ক্ষেত্রফল কত বলে দিয়েছে, এই রাস্তাটার ক্ষেত্রফল আমাদের কত বলে দিয়েছে, 450 বর্গ কিলোমিটার। তাহলে দেখো এই আমাদের যে আয়তক্ষেত্রটা রয়েছে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর এই যে বড় আয়তক্ষেত্র রয়েছে, এই বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই দুটোর ক্ষেত্রফল তাহলে আমরা যদি বিয়োগ করে দিই, ক্ষেত্রফল মানে ভিতরে কতটা জায়গা রয়েছে, ঠিক আছে, ক্ষেত্রফল বলতে কী বোঝায়, এই যে ভিতরে কতটা পোর্শন জায়গা রয়েছে, সেটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এই যে ভিতরে কতটা পোর্শন জায়গা রয়েছে এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তো এই বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রেও ঠিক তাই হবে, এই যে ভিতরে কতটা জায়গা রয়েছে, মানে এই পুরোটার ভিতরে কতটা জায়গা রয়েছে, তাহলে এই ছোট ক্ষেত্রফলের জায়গা থেকে এই বড় ক্ষেত্রফলের জায়গা বাদ দিলে তাহলে আমরা এই পোর্শনটা পেয়ে যাব না, এই যে পোর্শনটা যেটা রয়েছে, যেটা আমি মার্কার দিয়ে তোমাদের দেখালাম, ঠিক আছে, হাইলাইটার দিয়ে মার্কার করে দেখালাম, ঠিক আছে, এই পোর্শনটা হবে, তাই না? তাহলে এক্ষেত্রে তাহলে আমাদের কী হবে, প্রশ্নানুসারে আমরা কী লিখব, প্রশ্নানুসারে কী হবে, 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x মাইনাস কত হবে, 45 ইন্টু 40 ইজুকাল টু 450, ঠিক আছে। কারণ দেখো এখানটায় আমাদের দুটো আয়তক্ষেত্র, এই যে এবিসিডি আয়তক্ষেত্র আর এটা হচ্ছে আমাদের ইএফজিএইচ আয়তক্ষেত্র। তো এই বড় আয়তক্ষেত্র থেকে ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিলেই তো আমাদের রাস্তার ক্ষেত্রফলটা আমরা পাবো, তাই না? এই যে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিলেই আমরা রাস্তার ক্ষেত্রফলটা পাবো, আর সেটা রাস্তার ক্ষেত্রফলের সাথে সমান হবে। এবার আমাদের এই পার্টটাকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে, এই পার্টটার আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো দেখো ক্যালকুলেশন খুবই ইজি, ঠিক আছে। এখানে আমাদের এই দুটো পার্টের শুধু এখন গুণ করতে হবে, ঠিক আছে, আর এটা আমরা গুণ করিনি, ঠিক আছে, নর্মালি রেখেছি। দেখো কী হচ্ছে, তাহলে 45-এর সাথে 40 গুণ করলে কত হবে, 45 ইন্টু 40, এটা আমরা যেমন রয়েছে সেরকম লাগলাম। এবার দেখো 45-এর সাথে 2x গুণ করছি, তাহলে প্লাস রয়েছে, সবগুলোতে প্লাস রয়েছে, তাই আমাদের চিহ্ন নিয়ে কিছু ভাবতেই লাগবে না, ঠিক আছে। তাহলে প্লাস রয়েছে, প্লাসে প্লাস হলো, তাহলে 45-এর সাথে 2 গুণ করলে হয় 90x, ঠিক আছে। তাহলে প্লাস 2x-এর সাথে 40 গুণ করলে কত হবে, প্লাস 80x, ঠিক আছে। আর এই 2x-এর সাথে 2x গুণ করলে হবে প্লাস, তাহলে 2 গুণ করে হলো 4 আর x স্কোয়ার, ঠিক আছে, আর মাইনাস 45 ইন্টু 40, ঠিক আছে, ইজুকাল টু 450। তো দেখো এই পোর্শনটা আর এই পোর্শনটা দুটো কেটে যাচ্ছে নাকি, ঠিক আছে, কারণ 45 গুণ 40 করলে যা হবে, আর 45 গুণ 40 করলে দুটো একই হবে, আর এখানে এটা প্লাসে রয়েছে, এখানে এটা মাইনাস রয়েছে, তাহলে দুটো কেটে গেল। দেখো আমাদের কষ্ট করে আর গুণ করতেই লাগলো না, এখানেই আমাদের এই দুটো সংখ্যা কেটে গেল, ঠিক আছে। তাহলে এখন আমাদের কী পড়ে রয়েছে, দেখো 4x স্কোয়ার। এবার দেখো এখানেও এটা প্লাসে রয়েছে, তাহলে দুটোর আমাদের কি করতে হবে, দুটোর আমাদের অ্যাডিশান করে দিতে হবে। তাহলে দুটো যোগ করলে 80 আর 90 যোগ করলে কত হয়, 170x, ঠিক আছে। আর এখানে 450 রয়েছে, এটা এদিকে আসলে চলে কী হয়ে যাবে, -450 ইজুকাল টু 0, যেহেতু এটা প্লাস রয়েছে এদিকে এসে মাইনাস হয়ে গেল। এবার দেখো সবগুলোকে আমরা দেখো 2 দিয়ে ডিভিশন করে দিতে পারি, এখানে 4x স্কোয়ার, এখানে 170, এখানে 450, দেখো সবগুলো ইভেন নাম্বার, তাহলে 2 দিয়ে আমরা ডিভিশন করে দিতে পারি। তো সবগুলো 2 দিয়ে ডিভিশন করে দিলে কী হবে, তাহলে কী হচ্ছে হবে, এটা হবে 2x স্কোয়ার, 2 দিয়ে ডিভিশন করার জন্য এটা 2x স্কোয়ার হলো, প্লাস এটা 2 দিয়ে ডিভিশন করার জন্য কত হচ্ছে 85x, আর এটা 2 দিয়ে ডিভিশন করার জন্য কত হচ্ছে 225 ইজুকাল টু 0, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অতএব নির্ণেয় সমীকরণটি হলো 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইজুকাল টু 0, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করছি এখানে প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। যদি কোনো অঙ্ক বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, এবং আরও ভালো কি করতে পারি আর আরও বেটার আরও কী করা যায় বা আরও নতুন অঙ্ক কোনগুলো তোমরা চাইছো সেগুলো আমাকে জানিও, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।